এনসিপি নেতারা বাংলাদেশের জনগণের সেবক হতে পারে না, দন্ত্য নয়াকারে না। বাংলাদেশে যদি এনসিপি নেতারা সাধারণ জনগণের সেবক হতো, তাহলে 2024 সালে যে আন্দোলন হলো, কোটা সংস্কার আন্দোলন, সেই মুহূর্তে বাংলাদেশের সাধারণ জনগণদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তারা শেখ হাসিনার কাছে পরাজয় বরণ করতো না। যখন বাংলাদেশের আন্দোলন গভীরে চলে গিয়েছিল, তখন এনসিপি নেতারা বা তৎকালীন সময়ের সমন্বয়কেরা কিন্তু শেখ হাসিনার কাছে পরাজয় বরণ করে। উই পোকার পাখা গজায় মরিবার তরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গোপালগঞ্জ থেকে এনসিপি নেতাদের পলায়ন। সর্বপ্রথমে যে বিষয়টি নিয়ে শুরু করব সেটি হলো আমাদের অনলাইন এক্সট্রিমিস্ট পিনাকিদা অনেক সময় অনেক ধরনের জ্ঞান দিয়ে থাকে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ। আপনার উদ্দেশ্যে বলবো, এনসিপি নেতাদের এই মাসুম বাচ্চাদের কিছু জ্ঞান দেন। এনসিপি নেতারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় সফর করছে, এই বিষয় নিয়ে একটু জ্ঞান দিবেন। কোন জেলায় কোন পরিবেশে সফর করা যায়। গোপালগঞ্জ থেকে এনসিপি নেতাদের পলায়ন। আসেন কিভাবে পালায় আর কিভাবে ফাল পারলো, আসেন একটু দেখাই। বাদর হয়ে ইঁদুরের গাড়ায় প্রবেশ কেমন হয় দেখতে পাচ্ছেন। আমাদের সমন্বয়ক এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ গোপালগঞ্জে বুক ফুলিয়ে ফাল পারছে, ঠিক যেমন পুঁটি মাছ ফালায় ঠিক সেরকম ফালাচ্ছে, কিন্তু ফালানো একটু কমে যাবে, এক্ষুনি কমে যাবে। বাদর হয়ে ইঁদুরের গাড়ায় পলায়ন। আসেন দেখাই। দেখতে পাচ্ছেন তো ফাল পারছে। আসেন এখন কিভাবে পলায়ন করে, কিভাবে পলায়, কাদের মাধ্যমে পলায়, কাদের মাধ্যমে জীবন রক্ষা পায়, এইসব একটু দেখাই। না দেখালে আপনারা বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সামরিক যানে পলায়ন। আজ যদি গোপালগঞ্জের সেনাবাহিনী এনসিপি নেতাদের উদ্ধার করতে না যেত, তাহলে আজ এনসিপি নেতারা তাদের জীবন নিয়ে ফিরে আসতে পারতো না। শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে পলানোর সময় হেলিকপ্টার শহীদ আছে, হেলিকপ্টারে পলাইছে। আজ যদি সেনাবাহিনী গোপালগঞ্জে উদ্ধার করতে না যেত এই এনসিপি নেতাদের, তাহলে অ্যাম্বুলেন্সও যেত না ওদের উদ্ধার করতে। দেখাই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ, আরো 2-4 জন সাথে আছে। শুধু 2-4 জন না, সামরিক যানের ভিতর অনেকেই আছে। তারা আজ সেনাবাহিনীর সামরিক যানে পালাচ্ছে। আজ গোপালগঞ্জে যে সহিংসতা হচ্ছে, এই সহিংসতার পিছনে এনসিপি নেতারা দায়ী। এই সব দায়ভার এনসিপি নেতাদের নিতে হবে। এই মাসুম বাচ্চা এনসিপি নেতাদের কি যোগ্যতা আছে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার? আজ এনসিপি নেতারা বাংলাদেশের বিভিন্ন জেলায় শোভাযাত্রা করছে। এই শোভাযাত্রা না, এরা বাংলাদেশটাকে ধ্বংস করে ছাড়বে। বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটি করে গার্জিয়ান আছে। আজ গোপালগঞ্জে যে ভয়াবহ সহিংসতা হলো, এই সহিংসতার দায়ভার কারা নেবে? কাদের উপর গিয়ে দায়ভার পড়বে? এখন অনেকেই বলবে এই সহিংসতার পিছনে বিএনপির হাত আছে, এই বিএনপির ইন্ধনে সব হয়েছে। এখন সব দোষ হয়তো বিএনপির ঘাড়ে গিয়ে পড়বে, তার কারণ বিএনপি এখন বড় দল, বিএনপি চাঁদাবাজের দল, বিএনপি এ করে সে করে, মানুষ মারে। আর এই গোপালগঞ্জে যে সহিংসতা হলো, এর দায়ভার কিন্তু এনসিপি নেতাদের নিতে হবে। এর পেছনে কিন্তু বিএনপির হাত নাই। এনসিপি নেতারা জুলাই আগস্টে যে আন্দোলন হলো, এই আন্দোলনে সাধারণ জনগণদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে শেখ হাসিনার কাছে পরাজয় বরণ করছিল ডিবি হারুনের ভাতের হোটেলে। তারা যখন কোঠার আন্দোলন করলো, সেই মুহূর্তে বাংলাদেশের সর্বত্র জনগণ এই সমন্বয়কদের পাশে ছিল। যখন বাংলাদেশের আন্দোলন গভীর হওয়া ধরল, সেই সময় এই বর্তমান এনসিপি নেতারা, তৎকালীন সমন্বয়করা শেখ হাসিনার কাছে পরাজয় বরণ করলো বাংলাদেশের জনগণদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। তখন সেই সময় বাংলাদেশের অনেক জনগণ প্রাণ হারায়। আজ পর্যন্ত
কোনো সেই আহত নিহতদের, যারা আহত হয়েছিল তাদের সুচিকিৎসা দেওয়া হয় নাই, যারা নিহত হয়েছিল তাদের আজ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। আজ গোপালগঞ্জে পুলিশের গাড়ি পোড়ালো, পুলিশের গায়ে হাত দিল, আরো বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছিল গোপালগঞ্জবাসী। এর দায়ভার কিন্তু এনসিপি নেতাদের নিতে হবে। জুলাই আগস্টে কিন্তু পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, আনসার ব্যাটালিয়ন যাই বলেন, বাংলাদেশের জনগণের উপর একটি বর্বরতা চালায়। আর আজ বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, এনসিপি নেতাদের জীবন রক্ষা করে দিল। তারপরেও এক শ্রেণীর লোক বলবে সেনাবাহিনী ভালো না। আর যদি কখনো কোনো ক্ষেত্রে দোষ হয়ে থাকে, সেই দোষ আবার বিএনপির উপর যেতে পারে, তার কারণ বিএনপি ওখানে চাল চালছে, এরকমটা হতে পারে। আজ গোপালগঞ্জে 44 ধারা জারি করেছে প্রশাসন, যৌথ বাহিনী। সাধারণ জনগণের সাথে সেনাবাহিনী, পুলিশের সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে অনেক পাবলিক আহত হচ্ছে। এই আহতর দায়ভার কে নেবে? এনসিপি নেতাদের নিতে হবে। আজ যদি গোপালগঞ্জে এনসিপি নেতারা না যেত, তাহলে এই সহিংসতা হতো না, এই ঘটনা ঘটতো না। এর দায়ভার কিন্তু এনসিপি নেতাদের নিতে হবে। আমরা যারা বাংলাদেশের সাধারণ জনগণ আছি, তারা হয়তো দর্শক হয়ে গেছি। আজ দর্শক হয়ে এনসিপি নেতারা যা করছে তা আমাদের দেখতে হচ্ছে। এনসিপি নেতাদের কি যোগ্যতা আছে আজ বাংলাদেশের রাজনীতি করার? ছোট ছোট মাসুম বাচ্চা, 25-26 বছর বয়স হবে। এদের গার্জিয়ান কে? আজ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে এনসিপি নেতারা সংগ্রাম করছে, পদযাত্রা করছে। এর যে ব্যয়বহুল খরচ, এই ব্যয়বহুল খরচ এরা কোথা থেকে পাচ্ছে? নামি দামি ব্র্যান্ডের গাড়ি, নামি দামি পোশাক, এর যে খরচ, এই ব্যয়বহুল খরচ এরা পায় কোথায়? এদের কে দেয়? কোথা থেকে আসে এই অর্থ? আজ বিএনপি চাঁদাবাজি করছে। চাঁদাবাজের কোনো সমাজ নাই, চাঁদাবাজের কোনো দল নাই। আজ এক পক্ষ চাঁদাবাজি করছে, নাম পড়ছে বিএনপির উপর। আর এনসিপির যে সকল নেতারা চাঁদাবাজি করছে, এর কোনো হদিস হচ্ছে না। এই এনসিপির আয়ের উৎস কোথা থেকে আসছে? এনসিপি অবশ্যই চাঁদাবাজি করছে বিভিন্ন মাধ্যমে। শেখ হাসিনার যে পতন হলো, এই পতনে এনসিপি নেতাদের কোনো হাত নেই, এনসিপি নেতাদের কোনো সহযোগিতা নেই। শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র বাংলাদেশের জনগণের কারণে। বাংলাদেশের জনগণ আন্দোলন করেছিল বিধায় শেখ হাসিনার পতন হয়েছে, তা না হলে পতন হতো না।